রিয়ার ভিউ মিররে ইভানের দৃষ্টি থমকায়। স্পষ্ট দেখা যায় একটা কারের সাথে কালো রঙের বাইকের ধাক্কা লাগে। বাইকার ব্যালেন্স সামলাতে না পেরে ছিটকে খানিকটা দূরে বাইকসহ উল্টে পড়ে। আচমকা ইভানের বুকের ভেতরটা ধক করে উঠল। অস্থিরতার সৃষ্টি হল। ইভান ঘন ঘন দুইবার পলক ফেলে ভালো করে নজর দেয়। মাথায় হেলমেট থাকলেও ইভানের মনমস্তিষ্ক বাহ্যিক অবয়ব আর বাইক দেখে 2 সেকেন্ডেই স্থির করে ওটা দিব্য। ইভান ফাস্ট গাড়ি ব্রেক কষে। আকস্মিক ব্রেক চাপায় তনুজা সামনের দিকে অনেকটা ঝুঁকে যায়। পরপর নিজেকে সামলে হতভম্ব হয়ে ইভানের দিকে তাকায়। ইভান ত্রস্ত হাতে সিটবেল্ট, ডোর খোলে ছুটে যায়। তনুজা ভ্যাবাচ্যাকা খায়, চেঁচিয়ে শুধায়, ইভান, কি হয়েছে? ইভানের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কোন কথা তার কর্ণগোচর হয় না। ইভান রাস্তার মাঝখান দিয়ে ছোট বড় গাড়ি এড়িয়ে উদ্ভ্রান্তের মতন ছুটছে। তনুজা চিন্তিত হয়ে ত্রস্ত নেমে ইভানকে অনুসরণ করে। মুহূর্তেই লোকজন জমা হয়। পিচের রাস্তায় টুকরো টুকরো হয়ে আছে বাইকের আয়নার কাচ। লোকজন ধাক্কা দেওয়া কারোকে আটকে দিয়েছে। দিব্য পিচের রাস্তায় পড়ে এক হাত রাস্তায় ঠেস দিয়ে সোজা হয়ে বসার চেষ্টা করে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে অন্য হাতে হেলমেট খোলার চেষ্টা করতে থাকে। এর মধ্যে পথচারী কেউ একজন বাইকটা টান দিয়ে সোজা করে। অতঃপর ইভান ছুটে এসে অস্থির চিত্তে দিব্যর সামনে হাঁটু গেড়ে বসে। এত মাসে মনের কোণে জমে থাকা রাগ, ক্ষোভ, অভিযোগ, অভিমানের পাহাড়সম বরফ সবটা যেন নিমিষেই কর্পূরের মতো উবে যায়। সেখানে দখল করে নেয় ছোট ভাইয়ের প্রতি স্নেহ, ভালোবাসা। ভাইয়ের বিপদে অস্থির, উৎকণ্ঠায় হৃদয় নাড়া দেয়। কণ্ঠে ঝরল একরাশ উদ্বিগ্নতা। দিব্য, দিব্য, তুই ঠিক আছিস? তোর কোথাও লাগেনি তো? দিব্যর মাথাটা ঝিমঝিম করছিল। চারপাশ কেমন ঘোলাটে দেখছিল। আচমকা দুর্ঘটনায় হাত পা রীতিমতো কাঁপছিল। এমন মুহূর্তে ইভানের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে, এতগুলো মাস পর ইভানের থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণ পেয়ে দিব্যর ভেতরটা মুষড়ে উঠল। ইভান হেলমেট খুলে দেয়। পরপর অস্থির নজরজোড়া বুলায় দিব্যর শরীরে। তনুজা এতক্ষণে পাশে এসে দাঁড়ায়। বিষয়টা ঠাহর করতেই আটকে ওঠে। কোথাও একটা জোরতা থাকায় তনুজা কিছুই বলতে পারল না। তবে ব্যথিত হয়ে শুধু নির্বাক চেয়ে রইল। দিব্যর 2 হাতের কোনোই ছিলে গিয়ে রক্ত বেরুচ্ছে। রংচটা আকাশী কালারের জিন্সের পায়ের দিকে লাল তরলে ভিজে যাচ্ছে। এটা দেখে ইভান চক্ষুজোড়া বন্ধ করে নেয়। দম ফেলে পরপর নিজ হাতে দিব্যর পায়ের দিকের জিন্সটা তুলতে থাকে। ডাবল স্ট্যান্ডের পাশে থাকা ছোট্ট রডটা গোড়ালি থেকে প্রায় 10 ইঞ্চি উপরে বিঁধে ক্ষতের সৃষ্টি করেছে। সেই ক্ষত থেকে গলগল করে রক্ত বেরুচ্ছে। দেখে ইভানের বুকের ভেতরটা হুহু করে উঠল। 2 চোখ টলটল করে ওঠে ওর। বাম পকেট থেকে ব্যস্ত হাতে রুমাল বের করে দিব্যর পায়ে বেঁধে দেয়। দিব্যর টলমল চাউনি, ঝাপসা চাউনিতে উদ্বিগ্ন, অস্থির ইভানকে দেখছে। ব্যথা অনুভব হচ্ছে, সেটা যেন বেমালুম ভুলে গেল দিব্য। আবেগে আপ্লুত হয়ে ইভানকে জড়িয়ে ধরার প্রচণ্ড স্বাদ জাগে দিব্যর। সৃষ্টিকর্তাও বোধ হয় এমনটিই চেয়েছিলেন, তাই তো বলতে হলো না। ওর সেই সাধটা মুহূর্তেই পূর্ণ করে ইভান দিব্যকে বুকে টেনে নিল। চোখে টলমলে নোনতা জল নিয়ে বলল, দিব্য, আর কোথায় কোথায় লেগেছে বল আমায়। চল, এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। কিচ্ছু হবে না। দিব্য ব্যথায় কপাল কুঁচকে ফেলে থেমে থেমে বলে, আমি ঠিক আছি, চিন্তার কিচ্ছু নেই, তেমন লাগেনি। ইভান দিব্যকে ধরে দাঁড় করাই। এর মধ্যে শোরগোল শুরু হয়। কেউ প্রশ্ন করছে, কি করে অ্যাক্সিডেন্ট হলো? কেউ তো ড্রাইভারকে ইঙ্গিত করে করা কিছু বলছে। কারের ড্রাইভার ভীতু সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপছিল। অ্যাক্সিডেন্টের দৃশ্য চোখে ভাসতেই পরপর ড্রাইভারকে দেখে ইভানের মেজাজ বারুদের মতো দপ করে জ্বলে উঠল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ক্রুদ্ধ হয়ে দিব্যকে ছেড়ে একপাশে দাঁড়ানো ড্রাইভারের কলার চেপে ধরে ইভান। চোখ দুটো রাগে লাল টকটক করছে। ক্রুদ্ধ রাগী উচ্চস্বরে বলল, শালা, কার নিয়ে রাস্তায় শো অফ করছিস? স্পষ্ট দেখেছি পাস হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা ছিল, তারপরও ধাক্কা লাগলো কি করে? তোদের অদক্ষতার জন্য নিরীহ মানুষের প্রাণ যায়, পঙ্গু হয়। বলতে বলতে ইভান কলার থেকে এক হাত ছাড়িয়ে মুষ্টিবদ্ধ করে কষিয়ে ঘুষি মারে। মুহূর্তেই হ্যাংলা পাতলা স্বল্প বয়সী ছেলেটার ঠোঁট কেটে রক্ত বেরোয়। হঠাৎ ইভানের রাগী মূর্তি ধারণ দেখে তনুজা ভরকায়। সবসময় গম্ভীর হয়ে থাকলেও এতটা রাগ আছে তা তনুজার তেমন জানা ছিল না। তনুজা আচমকা ইভানের বাহু ধরে আটকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, ইভান, ওকে ছাড়ুন। ট্রাফিক পুলিশ আসছে, ওনারা দেখে নিবে ওকে। এখন এসব জরুরি নয়।
দিব্যর পা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, ওকে ইমিডিয়েট হসপিটালে নেওয়া জরুরি। এখন প্লিজ মাথা ঠান্ডা রাখুন। তনুজার কথায় সম্বিত ফেরে পরপর কলার ছেড়ে মাত্র আসা ট্রাফিক পুলিশকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা চেক করুন, আর এভাবে ফাউল করার জন্য যথাযথ ব্যবস্থা নিন। আমি পরে শুনব, কোনোভাবেই যেন প্যানিশমেন্ট ছাড়া না ছাড়া পায়। পাশের একটা ক্লিনিকে দিব্যকে আনা হয়। হাতে আর পায়ে ছাড়া আপাতত আর ইনজুরি হয়নি। ভাগ্য সহায় ছিল বিধায় অল্পের উপর দিয়ে যায়। বাড়িতে ফোন করে জানাতে চাইলে দিব্য বাদ সাধে। বাড়িতে সবাই টেনশন করবে, আবার ছুটতে চলে আসবে, তাই ইভানও আর কল করে জানায় না। পায়ের ক্ষতে 3টে সেলাই পড়েছে। পুরোটা সময় ইভান দিব্যর পাশে ছিল। ক্লিনিকের ডিউটিরত ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশন করা হয়। বর্তমানে গ্রাউন্ড ফ্লোরের ওয়েটিং চেয়ারে গাইলিয়ে পাটান করে দিব্য বসে। ইভান তনুজাকে উদ্দেশ্য করে বলল, তনুজা, হ্যাঁ, তুমি দিব্যর পাশে থাকো, আমি এক্ষুনি মেডিসিনগুলো নিয়ে আসছি, আর রিসিপশন থেকে ফর্মালিটিজ পূরণ করে আসছি। ঠিক আছে। চেয়ারে কাঁধ ঠেকিয়ে চোখ দুটো বুজে আছে দিব্য। তনুজা জর্শর হয়ে একপাশে দাঁড়িয়ে দৃষ্টি ফ্লোরে নিবন্ধ করে রেখেছে। এর মধ্যে মেয়েলি রিনরিনের সুর আসল, তনু, তুই এখানে? 5-6 মাসের বাচ্চা কোলে একটা মেয়ে। একগাল হেসে এগিয়ে আসলো। তনুজা চোখ তুলে ওর এক বান্ধবী রিয়াকে দেখতে পায়। তনুজা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তা তুই এখানে? কেউ অসুস্থ নাকি? রিয়া মুখটা ম্লান করল, তেমনি ভারী স্বরে বলল, হ্যাঁ রে, মেয়েটা অসুস্থ, কয়েকদিন ধরে খুব ঠান্ডা লেগেছে, অ্যান্টিবায়োটিক চলছে, তাও কিচ্ছুতেই সর্দি কাশি যাচ্ছে না। আজকে শিশু ডক্টর দেখাতে এনেছি, সিরিয়াল আসতে এখনো বেশ দেরি। মেয়েটা ওখানে কিছুতেই থাকছিল না, কান্না করছিল, তাই হাঁটতে হাঁটতে এদিকটায় আসলাম। তা তুই কি জন্য আসছিস? সবাই সুস্থ আছে তো? তনুজা বাচ্চা মেয়েটার গালে আদরে হাত রাখে। রিয়ার প্রশ্নের জবাবে বলতে নেয়, আসলে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটেছে। তনুজার কথার মাঝেই রিয়ার নজর পড়ে দিব্যর দিকে। দিব্যকে দেখে কিছু মনে পড়ার ভঙ্গিতে শুধোয়, তনু, এটা তোর প্রেমিক সেই দিব্য না? তনুজা অপ্রস্তুত হয়। এহেন প্রশ্নে কি জবাব দেবে তা ওর কাছে আজ বড্ড অজানা। পরপর কথাটা দিব্যর কানে পৌঁছাতেই শটান চোখ মেলে যায়। সকাল বেলা ধোয়া ওঠা দুধ চায়ের সাথে নিউজ পেপারের গরম গরম টাটকা নিউজ যেমন চমকপ্রদ হয়, ঠিক তেমনি তনুজার বান্ধবী মহলে রমরমা খবর হিসেবে ছড়িয়ে পড়েছিল, সাদা সিধে ছাপোষা তনুজা শহরের এক অতি সুদর্শন ছেলের প্রেমে পড়েছে। যদিও ছেলেটা দীর্ঘদিন তনুজার পিছু পিছু ঘুরঘুর করেছে। যতটা না দুজনের মধ্যে সম্পর্ক ছিল, তার থেকে বান্ধবী মহলে মুখরোচক আলোচনার বিষয় ছিল তনুজার প্রেমে পড়ার কাহিনী। কেউ কেউ তো বলতো, তনু, ছেলেটা তোর সাথে চিট করবে। ছেলেটাকে দেখলেই বোঝা যায় খুব বড়লোকের ছেলে। তারপর ছেলেটা খুবই হ্যান্ডসাম আর ড্যাশিং। দেখে নিস কিছুদিন টাইম পাস করে চলে যাবে। নিশ্চয় বাজে মতলবে তোর সাথে রিলেশন করেছে। দিব্যর সাথে দাদির বাটন ফোনটা দিয়ে তনুজার মাঝে মাঝে কথা হতো। মাঝে মধ্যে কলেজে যাওয়ার পথে বাচ্চাদের দিয়ে ফুল পাঠাতো। ব্যাস, এতটুকুই ছিল। তারপরও বান্ধবী মহলের ক্লোজ কয়েকজন তনুজাকে আষ্টেপৃষ্ঠে ধরত ওর প্রেমের গল্প শোনার জন্য। সাথে কেউ কেউ সাবধানী বাণী আওড়াত। রিয়া চোখ দুটো রসগোল্লার সাইজ করে বলল, এই রে, বলেই গিয়েছিলাম, বাচ্চা মেয়েকে নিয়ে বেশ কিছুদিন কলেজে যাওয়া হয় না, তাই কারো সাথে তেমন কথা হয় না। একদিন শপিংয়ে রূপার সাথে দেখা হয়েছিল, বলল তোর নাকি বিয়ে হয়েছে। যাগ্গে, ভালোই হয়েছে। উচ্ছ্বসিত হয়ে ফের বলে উঠল, আমার তো বিশ্বাসই হচ্ছে না, তোর প্রেমিকের সাথেই তোর বিয়ে হয়েছে। যাক বাবা, তোর প্রেম সার্থক হয়েছে তাহলে। মিনিটেই তনুজা অতিষ্ঠ হয়ে উঠেছে। বিরক্তি অস্বস্তি নিয়ে কিছু বলতে যাবে সেই সময় তনুজার গোটা পৃথিবী থমকায়। পায়ের তলার থেকে যেন জমিন সরে যায়। অল্প দূরত্বে ইভান দাঁড়িয়ে। তনুজার হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। তনুজার অবচেতন মন ভাবে, ইভান সবটা শুনে নিয়েছে কি? ওদিকে রাগে দিব্যর কপালের রগগুলো দপদপ করছে। মুড়ি ভাজার মতো একনাগারে গড়গড় করে কথা বলেই যাচ্ছে, বাচাল মেয়ে। ইচ্ছে করছে, না না, আজকে সম্ভব নয়, আপনি মিটিং ক্যান্সেল করুন। স্যার, এখনো তো 3টে বাজতে 10 মিনিটস সময় বাকি আছে। যদি। খুবই নরম স্বর ফোনের ওপাশ থেকে আসলো। এক হাতে ফোনটা কানে চেপে ধরে ইভান। হাতঘড়িতে সময় দেখতে দেখতে ফোনের ওপাশের ব্যক্তিকে রুড় গলায় বলল, বললাম তো আজকে সম্ভব নয়। 10 মিনিটস কেন,
আজকে কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করা ইম্পসিবল, তাই আপনি এক্ষুনি ক্যান্সেল করুন। তনুজার হাত পা কাঁপছে। ইভানকে এগোতে দেখে তনুজার গলা শুকিয়ে মরুভূমির ন্যায় খা খা করে উঠল। ইভানের মুখাবয়ব স্বাভাবিক দেখে এক টুকরো মরিচিকা দেখল তনুজা। জিভ দিয়ে গলাটা ভেজানোর চেষ্টা করে ইভানকে দেখিয়ে জোরেশোরে বলল, রিয়া ওই যে আমার বর, চল পরিচয় করিয়ে দেই। ইভান কপাল কুঁচকে তাকায়। ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় রিয়ার কথাগুলো তখন ভালো করে শুনতে পারেনি, মস্তিষ্ক কাজ করেনি। তনুজার কথা শুনে রিয়ার ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে যায়। বেককেলের মতো দিব্যকে ইশারা করে দেখিয়ে বলে উঠল, ওনার সাথে তোর বিয়ে হয়নি। উফ! তনুজার মাথায় এবার গোটা আকাশ কাচ ভাঙার মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। এই মেয়ে কোন কালের শত্রু ছিল তা আল্লাহ মালুম। এভাবে ফাঁসানোর জন্য আটঘাট বেঁধে নেমেছে নাকি আশ্চর্য। দিব্য রাগে ফুঁসছে। দিব্যর ইচ্ছে করছে এই মেয়ের মুখে স্কচটেপ লাগিয়ে দিতে। বলদ একটা, কোনোই কমন সেন্স নেই। বলছে ওটা আমার বর, তারপরও ওর সাথে তোর বিয়ে হয়নি। উফ! ইভানের কপালে ভাঁজ পড়ে। মেয়েটির কথা শুনে অবাক হয়। ওনার সাথে মানে? ওনার সাথে বিয়ে হওয়ার কোন কথা ছিল নাকি? না চাইতেও ইভানের মনে প্রশ্নের উদ্ভব হয়। চিন্তায় তনুজার কপালে ঘাম জমতে শুরু করেছে। ফের হাত দিয়ে ইভানকে দেখিয়ে ব্যতিব্যস্ত হয়ে বলল, উনি ইফতিয়ার ইভান, আমার বর। কথাটা বলতে বলতে চোখে চোখে তনুজা কিছু ইশারায় বোঝায়। রিয়া কতটা বুঝল কে জানে, তবে নির্বোধের মতন ফ্যালফ্যাল করে চাইল। এর মধ্যে বাচ্চা মেয়েটা শব্দ করে কান্না জুড়ে দিল। এদিকে ইভানের মনকেও অন্যদিকে ঘোরাতে দিব্য নিখুঁত অ্যাক্টিং করল। পাটা ইচ্ছে করে সরাতে গিয়ে চেয়ারের সাথে গুতা লাগায়। ব্যথায় মুখাবয়ব টানটান হয়ে যায়। সেকেন্ডেই অন্যদিক থেকে ইভানের ভাবনার সুতো ছিঁড়ে যায়। দিব্যর দিকে সম্পূর্ণ মনোযোগ দেয়। আমি আসি রে তনু। মেয়েটা আবার কান্না শুরু করল। রিয়া প্রস্থান করতেই তনুজা এক হাত বুকে রেখে চোখ দুটো বুজে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তনুজা মনেমনে কঠিন সিদ্ধান্তটা নিয়েই নিল, ও ইভানকে সবটা বলবে। খুব শীঘ্রই বলবে। এতটা ভয় আতঙ্কে বাঁচা যাচ্ছে না। যখন থেকে দুজনের প্রতি ফুটবল হলো, তখন থেকেই তনুজাকে একটা ভয় আতঙ্ক সবসময় তাড়া করে বেড়ায়। বিয়ের প্রথম বিষয়টা নিয়ে তেমন না ভাবলেও ইদানিং ভয়টা তটস্থ করে রাখছে তনুজাকে। বিকেলের একফালি নরম রোদ জানালার কাচ গলিয়ে রুময় লুটোপুটি খাচ্ছে। বিছানায় হাত দুটো ঠেস দিয়ে গাল টমেটোর মতো ফুলিয়ে বসে আছে নীতি। তামান্না কাবার্ড থেকে অলিভ কালারের গর্জিয়াস গাউন বের করে বিছানায় নামালেন। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইলেন। কণ্ঠে নামল আদেশের সুর, ফার্স্ট এটা পরে রেডি হয়ে নাও। 6টার আগেই কফি শপে যাবে। আর একটাও বাহানা আমি শুনব না। অনেক হয়েছে তোমার বাহানা। এখন নয় পরে, পড়াশোনা পরীক্ষার অজুহাত একদম দেখাবে না। নীতির সহজে রাগ হয় না। যখন হয়, তখন ভীষণ কান্না পায়। এই রাগে নীতির ভীষণ কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে ধরে কোন রকমে কান্নাটা গিলে নেয় ও। মায়ের দিকে অসহায় চোখে চাইল। কণ্ঠে ঝরল তীব্র অসহায়ত্ব। মাম্মা আজকে দেখা করতে যাওয়াটা কি খুব জরুরি? তামান্না করা চোখে চাইলেন। নীতি গলার স্বর নিচু করে ফের বলল, বাড়িতে আজকে একটা দুর্ঘটনা ঘটল। এর মধ্যে আজকে দেখা করতে যেতেই হবে। আজ না গিয়ে অন্যদিন গেলেও তো হয়। বাড়িতে আরো অনেকে আছে, তাই তোমাকে এত ভাবতে হবে না। আর এমন বেশি কিছু হয়নি। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডক্টর দেখানো হয়েছে, মেডিসিন দিয়েছে, ঠিক হয়ে যাবে। আর নির্বের সাথে তুমি আজকে দেখা করতে যাচ্ছ, এই ডেট আরো 2 দিন আগে থেকেই ঠিক করা। তাই আমি ফোন করে শুধু ডেট পেছাতে চাইছি না। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, এমন কোন আচরণ করবে না যাতে করে ছেলেটি তোমার সম্পর্কে নেগেটিভ মন্তব্য করে। নীরব তোমার সাথে কথা বলে ফ্যামিলিকে ওর ডিসিশন জানাতে চায়। পজিটিভ কিছু বললেই ওর বাবা মা পাকা কথা বলতে আসবেন। নীতি দাঁতে দাঁত চেপে কান্না সংবরণ করে যাচ্ছে। তামান্না রেডি হতে তাগাদা দিয়ে প্রস্থান করেন। আটকে রাখা কান্নারা এবার বাঁধ হারা হয়। নীতি ঝরঝরিয়ে কেঁদে উঠল। খানিকক্ষণ কান্না করে নিজেকে একটু হালকা লাগতেই কিছু ভেবে গুটি গুটি পা ফেলে বাইরে বেরোয়। কাঙ্ক্ষিত রুমের সামনে এসে দরজায় ঠোকা দিয়ে মিহি স্বরে বলল, ভেতরে আসবো। ভেতর থেকে কোন সারা শব্দ আসলো না। মিনিট 2 ওভাবে দাঁড়িয়ে বিরক্ত হয়ে অনুমতির তোয়াক্কা না করে দরজা ঠেলে ভেতরে ঢোকে নীতি। দিব্য বিছানার হেডে হেলান দিয়ে শুয়ে ফোন স্ক্রোল করছে। আহত পায়ের তলায় একটা বালিশ রাখা। পরনে ছাইনা 3/4 প্যান্ট, গায়ে সাদা টি শার্ট। 3/4 প্যান্ট হওয়ার দরুন পায়ের লোমগুলো দৃশ্যমান।
ফর্সা পায়ে সাদা ব্যান্ডেজ করা অংশটা দেখে নীতির মলিন মুখটা আরো মলিন হয়ে আসে। দিব্য ফোন থেকে দৃষ্টি সরিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে নীতির দিকে চায়। নীতি ওড়নার কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে নিচু কণ্ঠে বলল, আমার তোমার সাথে কিছু কথা আছে। জানি এই সময় বলাটা উচিত না, তারপরও বলতে হচ্ছে। মুহূর্তেই দিব্য কপালে বিরক্তির ছাট ফেলে কর্কশ স্বরে বলল, কি বলবি ফাস্ট বলে এখান থেকে যা। আমি ভীষণ টায়ার্ড, এখন লম্বা একটা ঘুম দিব। খাটাস একটা। ফোন স্ক্রোল করে যাচ্ছিল, আর আমাকে দেখে এখন ওর রাজ্যের ঘুম পাচ্ছে। বিড়বিড় করে বলে নীতি গলা খাকারি দিয়ে মুখে বলল, পাপার পছন্দের কোন এক ডক্টরের সাথে মাম্মা আমাকে কফি শপে দেখা করতে যেতে বলছে। বলতে পারো এক প্রকার ফোর্স। নীতির কথা সম্পূর্ণ না শুনেই দিব্য চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, তুই কি এখন আমাকে বলতে চাইছিস তোর সেই ডক্টরের সাথে দেখা করার জন্য আমি এই পানিয়েই তোকে কফি শপে ড্রপ করে আসি? নীতি বিরক্ত হল, আরে না, ধুর, পুরো কথাটা তো শুনবে না শুনেই। দিব্য স্বভাবসুলভ রাগী দৃষ্টিতে চেয়ে হাত নাড়িয়ে বলল, এখন আমি ঘুমাবো। তোর কোন কথাটা শোনার ইচ্ছে এন্ড আগ্রহ কোনোটাই নেই আমার, তাই তুই এখন যেতে পারিস। আর শোন, যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে যাবি। গো। নীতি নাকমুখ ফুলিয়ে চাইল। দিব্য রুর গলায় বলল, গেট লস্ট। নীতির ধৈর্যর বাঁধ ভাঙল। চোয়াল ঝুলিয়ে জিজ্ঞেস করল, এই তুমি এমন কেন বলো তো? তোমার জন্মের সময় মধুর কিছু মুখে দেয়নি নাকি? আশ্চর্য, আমার দীর্ঘ এত বছরের জীবনে তোমার মুখ থেকে একটাও মিষ্টি কথা শুনলাম না। সব সময় মূলোর মতো দাঁত বের করে কেমন খিটখিট করো। একটু ভালো মুখে কথা বলতে তোমার প্রবলেম কোথায় শুনি? আমার মূলোর মতো দাঁত? পা ভালো থাকলে উঠে গিয়ে তোর সব কটা দাঁত ফেলে দিতাম। ফাজিল একটা। আজ তোর কপাল ভালো পায় আর অহেতুক ব্যথা দিতে চাইছি না। নীতি মুখ ভেঙিয়ে বলল, উমম, তোমার দাঁতগুলো ভারী সুন্দর, ঝকঝকে একদম পাটি পাটি। বাত খিটখিটে মেজাজ জন্য রাগ করে অমনটা বলেছি। তবে আমি জোরসে গলায় বলতে পারবো তোমার জিহ্বা খুব তেতো, তাই তো মুখ দিয়ে মিষ্টি কথা বেরোয় না। মাঝে মধ্যে তো একটু আধটু মিষ্টি করে কথা বলতে পারো। তুই কি আমার বউ যে তোর সাথে আমার মিষ্টি করে কথা বলতেই হবে? না হলে আমার কপালে ভাত জুটবে না। মিষ্টি কথা না বললে কফির মগে থুতুও পড়তে পারে। নীতি ভাব নিয়ে বলল, ভবিষ্যতে পড়তেও তো পারে। এর মধ্যে নৃত্যমর গলা আসলো। চকিতে পিছন ঘুরে তাকায় নীতি। দরজার দাঁড়গোড়ায় দাঁড়িয়ে নৃত্য। আপু তুমি এখানে? এদিকে আমি তোমাকে খুঁজে হয়রান হচ্ছি। কেন, কি হয়েছে? আমাকে এত খোঁজার কারণ কি? আমি কি অলিম্পিক জয় করেছি যে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য খুঁজে খুঁজে হয়রান হচ্ছিস? বারোরে, আমার আর কোন কাজ নাই তোমাকে খুঁজতে যাওয়ার। মাম্মা বলল, দেখ তো নীতি রেডি হয়েছে কিনা, তাই তোমার রুমে গিয়েছিলাম, সেখানে না পেয়ে খুঁজে এখানে পেলাম। ধ্যাতো, দিব্যকে বলতে এসেও বলা হয়ে উঠল না। একে তো এই রাগী বদমেজাজি দিব্যটা আস্ত একটা খাটাস, তারপর তার ফুপিটা হয়েছে রিনা খান। নীতি হাত পা ছুঁড়ে কাদো কাদো ফেস করে এইসব বিড়বিড় করতে করতেই প্রস্থান করে। গধূলি লগ্ন। নামিদামি কফি শপের নিরিবিলি একটা টেবিলে কফির মগ থেকে ধোয়া উঠছে। নীতি মুখটা অমাবস্যার মতো অন্ধকার করে দৃষ্টি নুয়ে আছে। সামনের চেয়ারে অতি ডিসেন্ট খুব সুদর্শন এক পুরুষ বসে। বলার অপেক্ষা রাখে না ছেলেটাকে দেখে বিনা বাক্যব্যয়ে যে কেউ পছন্দ করবে। নো ডাউট। ছেলেটির দৃষ্টি সামনে বসা নীতির দিকে। এই তো মিনিট খানেক হবে নীতি এসেছে। ডক্টর নীরব মাহমুদ প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষায় ছিল। এই নীতি লেট করে এসেছে, তার জন্য কেউ এতটা সময় বসেছিল, এতে নীতির ভেতর বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে না, বরং পৈশাচিক আনন্দ পাচ্ছে ও। ব্যাটার এত বিয়ে করার শখ জাগছে কেন? এই জন্য হলেও এই আধা ঘন্টা একা বসিয়ে রাখা যায় যাচ্ছে, এটা নীতি মনে করে। নীতি একবারের জন্য সৌজন্যমূলক সরিও বলেনি, ভদ্রতা সুলভ সালাম দিয়েছে, ব্যাস। কফির মগে আলতো করে ঠোঁট ভিজিয়ে নিয়ে নীরব সুধাল, মিস নীতি, আর ইউ ওকে? ইয়া আল্লাহ, ডক্টরটা আমাকেও রোগী মনে করেছে নাকি? ঠিক আছি কি নেই এসব শুনে প্রেসক্রিপশন লিখবে নাকি? নীতি এসব কথা স্তূপ আকারে মনের কোণে ঠেসে মুখে বলল, ইয়াহ। নীরব ভ্রু কুচকে নীতিকে পরখ করল, পরপর বলে উঠল, আমার মনে হয় আপনি বোর হচ্ছেন। আপনার চোখমুখ বলছে আপনি মন থেকে এখানে আসেননি। বাবারে,
এত দেখছি জব্বর ডক্টর। রোগীর সিমটম দেখে শরীরের অসুখ কতটা ধরে তা জানি না, তবে আমার মনের অসুখ যে ধরে ফেলেছে তা ঢের বুঝতে পারছি। বাহবা, এসব মনেমনে ভাবে কিছু কথা বলতে গিয়েও মায়ের করা শাসন মনে পড়ল। নীতি মুখে বলল, না আসলে তেমন নয়। পড়াশোনা শেষে আপনার প্ল্যান কি? কি করতে চান? সংসার, জব, নাকি একসাথে দুটোই? নীতির এ সকল কথা অসহ্য ঠেকেছে। এড়িয়ে যেতে এক কথায় প্রত্যুত্তর দেয়, এসব নিয়ে তেমন ভাবিনি কখনো। যেমন ভেবেছেন তেমনই বলুন। মহা মুশকিল তো। ইয়া মাবুদ, ব্যাটা নাছরবান্দার মতো কথা বলছে দেখছি। নীতি কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল, যেমনও ভাবিনি। শান্ত স্বভাবের জেন্টেলম্যান নীরব নীতির কথা শুনে মজা পেল। কিছুপল পর ইশারা করে বলল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। নীতি এবার ছোট করে চুমুক বসায়। নীরব শান্ত গলায় বলল, আমি শুধু প্রশ্ন করে যাচ্ছি। মিস আফরিন করিম নীতি, নাও ইউর টার্ন। নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। নীতি সোজাসাপটা উত্তর দেয়, সরি, আমার কোন প্রশ্ন নেই। নীরব ছোট করে দীর্ঘশ্বাস ফেলল। হাতঘড়িতে সময় দেখে নিয়ে বলল, মিস নীতি এবার আমাকে উঠতে হচ্ছে। 7টায় আমার চেম্বার আছে। এখন অলরেডি 6:45 বেজে গিয়েছে। জলদি 15 মিনিটেসের মধ্যে পৌঁছাতে হবে। নীতি মনে মনে ভাবে, ও মাই গড, থ্যাঙ্কস, বাঁচলাম। ওনার কথার ধরন শুনে মনে হলো আমি বোধহয় আঁচলে বেঁধে আটকে রেখেছিলাম। যত সব। পরপর বিল পে করে কফিশপ থেকে বেরোয় ওরা। নীরব রিকশা ডেকে ভাড়া মেটাতে নেয়। নীতি বাধা দিয়ে বলল, না না ঠিক আছে, আমি ভাড়া দিয়ে দিব। আপনি প্লিজ দিবেন না। নীরব মেপে স্বল্প হাসল, বলল, ব্যাপার না, আপনি যেহেতু আমার সাথে দেখা করতে আসছেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার আরও দায়িত্ব ছিল আপনাকে বাসায় পৌঁছে দেওয়া, বাট হসপিটালে পেশেন্ট বসে থাকবে, তাই সম্ভব হলো না। নীতি বুঝল এই বান্দা শুনবে না, তাই নীতি চুপচাপ রিকশায় চেপে বসল। নীরব এক হাতে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে শান্ত শীতল গলায় বলল, দেখে শুনে যাবেন। টেক কেয়ার, মিস নীতি, খুব শীঘ্রই দেখা হচ্ছে। শেষের কথাটা শুনে নীতির তীব্র মন খারাপ হল। সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে এক সমুদ্র মন খারাপ নিয়ে নীতির বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয়। আমার মেয়ে আমার মুখ রাখবে, এই একটিমাত্র বাক্যের কাছে হার মানতে হয় অনেক মেয়েকে। নীতিকেও কি এই বাক্যটি হারিয়ে দিবে? হেরেই তো আছে সে। তার হৃদয়ের গহীনে লুকিয়ে রাখা একতরফা ভালোবাসার প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে সে। দিব্যকে পাওয়া, নিজের একতরফা ভালোবাসার পূর্ণতা পাওয়া যেন ঘোর অমাবস্যার পূর্ণিমা। 2-3 দিন পর, সময়টা সন্ধ্যার দিকে। কৃত্রিম আলোয় চারিপাশটা ঝকঝকা ফোকা ফোকা। ইভান অফিস থেকে বাসায় ফিরছিল। হঠাৎ ফুলের দোকানের দিকে নজর যায়। কিছু ভেবে গাড়ি সাইড করে নেমে পরপর তনুজার জন্য হলুদ গোলাপের তোড়া নেয়। ফুটপাতে মানুষের ঢল। এই সময়টায় সবাই ঘরে ফিরতে ব্যস্ত থাকে, তাই ভিড়টা একটু বেশিই। হঠাৎ রাস্তায় নামতেই আচমকা কারো সাথে ধাক্কা লাগে ইভানের। ধাক্কা লাগার ফলে হাত থেকে ফুলের তোড়াটা নিচে পড়ে যায়। জায়গাটায় পানি ছিল, ধুলোবালি আর পানি মিলেমিশে কাদা হয়ে আছে। তার উপর ফুলের তোড়াটা পড়তে দেখে ইভানের উৎফুল্ল ফুরফুরে মেজাজটা চট করে বিষণ্ণ হয়ে আসে। ভদ্রতা বজায় রাখতে পরপর মাথা তুলতে তুলতে ইভান বলল, সরি সও। কথাটা বলতে বলতে ইভান থেমে যায়। সামনে দাঁড়ানো রমণীকে দেখে ইভানের মেজাজ খারাপ হয়। চোয়াল শক্ত হয়ে আসে, কপালের শিরা উপশিরা ফুলে ওঠে। দাঁত কিরমিরিয়ে বলল, ইউ, চলবে।